বাংলাদেশিদের ভারত ভ্রমণের খুব জনপ্রিয় একটি প্ল্যান হচ্ছে ঢাকা থেকে কলকাতা হয়ে ট্রেন যোগে প্রথমে জম্মু, তারপর সেখান থেকে কাশ্মীর ভ্রমণ। বেশিরভাগ পর্যটকই কাশ্মীরের ডাল লেক, সোনমার্গ, গুলমার্গ আর পেহেলগাম ঘুরে দিল্লিতে ফেরেন। প্ল্যান থাকে আগ্রার তাজমহল ঘুরে তারপর দেশে ফিরবেন। আজকের পর্বটি দিল্লি থেকে আগ্রা ট্যুর প্ল্যান নিয়ে সাজানো। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত 5 থেকে 6টা দিন নয়াদিল্লিতে এবং পুরান দিল্লিতে কাটিয়েছি, আর আজকে আমরা যাচ্ছি আগ্রার পথে। এখন বাজে 1:30টার মতো, 3টার সময় আমাদের ট্রেন। বেশ একটু তাড়ার মধ্যেই আছি। দিল্লিতে ছিলাম হচ্ছে পাহাড়গঞ্জের এই হোটেলটাতে। দেখেন, আমার কাছে ভালো লাগছে। আমি তো বলছি এটা গরিবের 5 স্টার হোটেল, হোটেল শান্তি ভিলা। হোটেল থেকে চেক আউট করে আমরা নিজামুদ্দিন স্টেশনের দিকে রওনা করলাম। বেশিরভাগ ট্যুরিস্ট অবশ্য বাসে করেই আগ্রা ট্রাভেল করেন। পাহাড়গঞ্জ এলাকায় থাকলে পাশেই আরকে আশ্রম স্টপেজ থেকে সকাল 7টায় জিং বাস পেয়ে যাবেন। বেলা 12টার দিকে আগ্রার তাজমহল পার্কিংয়েই নামিয়ে দেবে। ওকে, আমরা চলে এলাম নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে। এটা দিল্লির অন্যতম ব্যস্ত একটা রেলওয়ে স্টেশন। এইখান থেকে আমাদের ট্রেন গোয়া এক্সপ্রেস। যারা দিনে দিনে আগ্রা ঘুরে দিল্লি ফিরতে চান তারা সকাল 8:10-এর গতিমান এক্সপ্রেস ট্রেনটা ধরতে পারেন। 9:50 নাগাদ আগ্রা পৌঁছে দেবে। বাসে করে আগ্রা গিয়েও তাজমহল ঘুরে সন্ধ্যার দিকে আবার দিল্লির ফিরতি বাস ধরতে পারেন, তবে জার্নির ধকলটা একটু বেশি হয়ে যাবে। আমরা চলে এসেছি হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তথ্য অনুযায়ী এখান থেকে আমাদের গোয়া এক্সপ্রেস ট্রেনটা ছেড়ে যাবে। গোয়া এক্সপ্রেস, এটা হচ্ছে ভাস্কোতে যাবে, গোয়ার একটা সিটি সম্ভবত। ভাই, সিট নাম্বার কত, বগি নাম্বার কত? এই যে এটা আমাদের বগি, এটাই বগি, 3 নম্বর বগি। আর সিট নাম্বার হচ্ছে 41, 42, 44 হচ্ছে তুমি। এমনও হতে দেখেছি একসাথে কাটা 2টা টিকিট পাশাপাশি 2 বগিতে কনফার্ম হয়ে গেছে। গোয়া এক্সপ্রেস ট্রেনে উঠে পড়লাম, আর এটা হচ্ছে আমাদের কামরা, আমাদের সিট। যে এই পাশে 2 জন, আর আমার সিট হচ্ছে এইখানে। আমরা ব্যাগ ট্যাগ উপরে লটকায় দিছি। 3 টায়ার এসি, কিন্তু যেহেতু দিনের বেলা উপরে হয়তো বা কেউ উঠবে না, উঠলে পরে বিপদ হয়ে যাবে, ব্যাগ ট্যাগ নামাইতে হবে আবার। আর অনিক, সাগর ভাই ওরা নাস্তাপাতি কিনতে গেছে, আমরা ব্রেকফাস্ট করে বের হই নাই। তো আমরা এখন ব্রাঞ্চে স্ন্যাক্স খাবো, তাই তো? আবার 3টার সময় আমাদের ট্রেনটা যাত্রা শুরু করলো। সাগর ভাই দেখি কটা বাজে। দেখেন, একদম অন টাইম, মানে 1 মিনিটও এদিক ওইদিক হয়নি। নিজামুদ্দিন থেকে যাত্রা শুরু করেছি আমরা। কত করে নিল এই ট্রেনের টিকিট? 3 জনের 1700 রুপি। 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট। গতিমান এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। সেই ট্রেনটা নিতে চেষ্টা করবেন, তাহলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আমরা গতিমান এক্সপ্রেসে সিট পাই নাই। আমি খাবো না, আপনারা খান। 107 কিলোমিটার/আওয়ার চলতেছে। ভাই, ট্রেনে কিন্তু ভালো ভাইব্রেশন আছে, খেয়াল করতেছে? কিলোমিটার ওয়াইজ আমি জানি না, তবে প্রায় 40 ঘন্টা ট্রেন এইটা। আমরা বেশি হল্ট পাবো না, আমরা জাস্ট মথুরা জাংশন ওইটা অতিক্রম করার পরে আগ্রা ক্যান্টে হয়তো নেমে যাব। আর মথুরা হচ্ছে লর্ড কৃষ্ণার বার্থ প্লেস, হিন্দুদের কাছে খুবই পবিত্র একটা জায়গা। সিটের পাশের জানালাটা খুব বেশি ঘোলা থাকায় বাইরের দৃশ্য ধারণ করতে সমস্যা হচ্ছিল। এর মাঝে মথুরা পার হয়ে মোটামুটি রাইট টাইমে আমরা আগ্রা এসে পৌঁছলাম। প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের আগ্রায় আসতে। আর এই যে দেখতেছেন ট্রেনটা, ছোট্ট একটা ব্রেক মেরে গোয়া এক্সপ্রেস আবারও ছুটতে লাগলো। তার এখনো বহু পথ চলতে হবে। আর আমরা কিন্তু এখন আছি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, কিন্তু আগ্রা এটা অনেক বড় একটা শহর উত্তরপ্রদেশের। তাজমহলের শহর, ফতেপুর সিকরির শহর। चलिए मैं आपको अतिथि लेके चलता हूँ। पहले ये है होटल अतिथि का प्राइस 1100। ओला का है ना? अरे यहाँ पे कुछ और है, वहाँ कुछ और है। वो है ना? नहीं, हम लोग रूम दे देना, फोन पे बात मैं आपको पैसा नहीं लूँगा। मैं आपको এখানে আসার পরে অটো ড্রাইভার, তারপরে ক্যাবের ড্রাইভার, তারা আমাদেরকে একদম ঘিরে ধরেছে। এখানে হচ্ছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের ট্যাক্সি প্রিপেড বুথ দেখা যাচ্ছে, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি হায়ার করছি। फुल डे में आपको गाड़ी दिया नहीं है? वो आज भी मैसेज करते हैं, अरे भैया अच्छा घुमाओ, अच्छा बोलो, बस यही रह जाता है। कल का पता नहीं है, मर गए तो बता रही। ये तो बहुत फिलोसफिकल बात है भैया जी। ড্রাইভার ভাইয়া যথেষ্ট ফ্রেন্ডলি ছিলেন।
তবে আগ্রা সাইট সিইংয়ের জন্য আগে থেকে গাড়ি রিজার্ভ না করলেও আসলে কোনো ক্ষতি নেই। আর চেষ্টা করবেন দেখে শুনে অনলাইন থেকেই হোটেল বুক করে আসতে। আমাদের অনস্পট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। সন্ধ্যার দিকে আগ্রা রাস্তায় বের হতেই দেখলাম গরমা গরম দোসা বানাচ্ছে। সন্ধ্যাবেলার নাস্তায় এর চেয়ে ভালো আর কি হতে পারে। একদম অথেন্টিক ইন্ডিয়ান স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স হবে। অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের দোসা রেডি হয়ে গেল। দেখেন, এটা হচ্ছে একটা দোসার থালি। ওকে, ঠিক আছে, এখন খাওয়া দাওয়া সেরে নেই, কথা বলার এনার্জি নাই। খাওয়া দাওয়া শেষ করে নন ভেজ খেতে যাবো, এটা হচ্ছে বড় ব্যাপার। নন ভেজ খেতে আমরা চলে গেলাম চাচা ধাবায়। এখানকার খাবার দাবার খুবই মজার ছিল। মুসলিমরা যারা আগ্রায় গিয়ে হালাল খাবার খুঁজছেন তারা এখানে চলে আসতে পারেন। এখন প্রায় 12টার মতো বেজে গেছে। আমরা ছিলাম হচ্ছে হোটেল অ্যাভালন তাজে। হোটেলের অবস্থা খুব একটা ভালো না, রাতে ঘুমটুম ঠিকঠাক হয়নি, এজন্য বের হতে দেরি হয়ে গেল। না হইলে আগ্রা এসে কে এতটা দেরি করে? আগ্রা আসা মানে তো তাজমহলে ছুটে যাওয়া, আগ্রা ফোর্ট দেখতে যাওয়া। আমরাও সেদিকে যাচ্ছি, একটু দেরি হলো, সমস্যা নেই, লম্বা দিন। আর সম্ভবত 6টা পর্যন্ত আগ্রা ফোর্ট, তাজমহল এগুলো খোলা থাকে। বেড়াই বলে বোধহয়, बेड़ाई कचौड़ी जलेबी। যেটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট করার কথা সেটার টাইম এক্সপায়ার হয়ে গেছে, ওটা সকালেই পাওয়া যায়। আমাদের সকালের খাবার খাওয়া শেষ, এর মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে নিয়েছে। আর আমরা এখন আছি হচ্ছে ই রিক্সায়। অ্যাকচুয়ালি আমরা যে ট্যাক্সিটা হায়ার করেছিলাম সেটা তাজমহলের একদম যে গেট আছে সে পর্যন্ত যেতে পারবে না, পলিউশনের কারণে যেতে দেয় না। এই বাকি পথ হচ্ছে ই রিক্সাগুলোই ভরসা। 50 রুপি করে নিচ্ছে, যাইতে 50, আসতে 50। আমরা ই রিক্সা থেকে নেমে পড়লাম। তাজমহলে ঢোকার 3টি গেট আছে, আমরা এসেছি পশ্চিম গেটে। বিশেষ দিনে 40 থেকে 50 হাজারেরও বেশি দর্শনার্থী এই স্মৃতিসৌধ দর্শন করে থাকেন। তাহলে বুঝতেই পারছেন টিকিট কাউন্টারে কেমন ভিড় থাকতে পারে। ভারতীয়দের জন্য এন্ট্রি ফি 50 রুপি আর বাংলাদেশিদের জন্য 540 রুপি। টিকিট কেটে তাজমহল প্রাঙ্গণে ঢোকার আগে বেশ ভালো রকম একটা সিকিউরিটি চেকিংয়ের ভেতর দিয়ে যেতে হয়। তাজমহলের এন্ট্রি গেটে ব্যাপক কড়াকড়ি, কারণ এরকম একটা স্থাপত্য সেইটা এইভাবে প্রোটেক্ট করা, এটা অবশ্যই সাধুবাদ দেওয়ার মতো। তবে আমার পকেটের মনে করেন টিস্যু পেপারের যে প্যাকেট সেটা নিয়েও তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল, এমন একটা অবস্থা। ভিতরে যে ট্রাইপডটা থাকে ওইটা বের করে রাখতে বলছে। রুলস ইজ রুলস, সমস্যা নাই। সাগর ভাই গেছে লকার রুমে জমা করতে। এটা হচ্ছে এক্সিট গেট, ওয়েস্ট গেট এক্সিট। আমরা এন্ট্রি নিচ্ছি এখন। আর এই যে এখান থেকে তাজমহলের মূল কমপ্লেক্সে ঢোকার জন্য যে মূল গেট সেটা সামনে চলে এলো। আমরা এখন ভেতরে যাব, তারপরেই দেখা পাবো তাজমহলের। তাজমহল দেখে বিস্মিত হবেন না। আপনি যদি বাড়ি থেকে এই পণ করেও আসেন, বিশ্বাস করেন প্রথম দর্শনেই তাজ আপনাকে চোখ ধাঁধিয়ে দেবে একদম। এর বিশালতার দ্যুতি আপনাকে মন্ত্রমুগ্ধ করে ছাড়বে। সামনে গিয়ে হয়তো আরো ভালোভাবে তাজকে দেখতে পাবেন, কিন্তু গেটের কাছে এই হুড়োহুড়ির মাঝেও প্রথম দর্শনটা স্পেশাল হয়ে থাকবে গ্যারান্টি। সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান দারা বেগম অর্থাৎ মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন এই অদ্ভুত সুন্দর মুঘল স্থাপত্য শৈলীটি। এই স্থাপত্য শৈলীটি 1632 সাল থেকে নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1753 সাল অর্থাৎ 21 বছর ধরে নির্মাণ করা হয়। এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটা পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। একটু আগে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখেন অবস্থা, ঘেমে নে একাকার। আর এগিয়ে যাচ্ছি তাজমহলের দিকে, দেখি আরো কাছে থেকে তাজমহলের সৌন্দর্য সুধা অবলোকন করে আসি। সুবহানাল্লাহ, দারুণ। শাহজাহানের তৃতীয় স্ত্রী মুমতাজের সঙ্গে সম্রাটের বিবাহিত জীবন ছিল 19 বছরের। এই অল্প সময়ে মুমতাজ শাহজাহানের 14টি সন্তান প্রসব করেন। শারীরিক ধকল সহ্য করতে না পেরে মাত্র 39 বছর বয়সে সন্তান প্রসব করতে গিয়েই প্রাণ হারান মুমতাজ বেগম। তাজমহলের 4টি মিনার সোজা হয়ে না দাঁড়িয়ে বাইরের দিকে একটু কাত করানো। এরকম নকশার মূল কারণ হলো ভূমিকম্পের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ যেন তাজমহলের কোনো রকম ক্ষতি করতে না পারে। তাজমহলের একদম নিকটে উপরের অংশে হাঁটাহাঁটির জন্য আলাদা একটা টিকিট আছে, সেই টিকিট করার জন্য আমরা এখন এগুচ্ছি।
এখানে কি সুকভার? সুকভার 10 রুপি করে। 200 রুপিতে মজলেমের জন্য আলাদা টিকিট করে আমরা তাজের হাত ছোঁয়া দূরত্বে চলে এলাম। এইবার একবার দেখেন আমরা তাজমহলের কতটা কাছাকাছি। এই যে তাজমহল, আর এই যে দাঁড়াই আছি আমি, শুট করতেছি। দারুণ, কি বানায় গেছে এতদিন আগে মুঘলরা। তাজমহল বানানো হয়েছিল প্রধানত ভারতীয়, ফার্সি এবং ইসলামিক ভাস্কর্যের সংমিশ্রণের দ্বারা। বেশি তো অবশ্যই পৃথিবীর 7টা ওয়ান্ডারের মধ্যে একটা ওয়ান্ডার। কি বানায় গেছে না, এই প্রতিটা জিনিস মার্বেল পাথরের, এক এক দেশ থেকে আসছে এবং 1000 হাতি লাগছিল এই জিনিসগুলো। তাজমহলের স্বচ্ছ সাদা মার্বেলটি রাজস্থানের মাকরানা নামক স্থান থেকে কেনা হয়েছিল। জেট এবং স্ফটিক কেনা হয়েছিল চীন থেকে। পাঞ্জাব থেকে কেনা হয়েছিল জ্যাম্পার্ড। আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি, আরব থেকে কার্নেলিয়া এবং তিব্বত থেকে কেনা হয়েছিল ফিরোজা নামক মার্বেল পাথর। তাজমহলের বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফি শিলালিপি হিসেবে আল্লাহর 99টি ভিন্ন নাম খোদাই করা রয়েছে। কুরআনের অনেক আয়াত শোভা পাচ্ছে এর দেয়ালে। চলেন এবার শাহজাহান আর মুমতাজের সমাধি থেকে ঘুরে আসা যাক। মূল সমাধি আসলে এর নিচতলায়। এখানে মূল সমাধি বরাবর রেপ্লিকা তৈরি করা হয়েছে। মেইন মজলিয়াম এরিয়া থেকে বের হয়ে এলাম। ছোটবেলা থেকেই পড়তাম তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। এটাই হচ্ছে সেই ইয়ামুনা নদী। ইয়ামুনা যমুনা একই নাম। অ্যাকচুয়ালি আমি কনফিউজ ছিলাম ছোটবেলায়, যমুনা নদী যদি বাংলাদেশে প্রবাহিত হয়, ইভেন আমার দেশের বাড়ি বগুড়া জেলা, তার পাশ দিয়ে যমুনা নদী চলে গেছে, তাহলে সেটা মানে আগ্রা পর্যন্ত কি করে এলো, এটা নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম। তারপর একটু ঘাটাঘাটি করে যেটা জানলাম, আমাদের বাংলাদেশে যে যমুনার প্রবাহ সেটা অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্রের প্রবাহ। বাংলাদেশে ঢোকার পরে সেটা নাম হয়ে গেছে যমুনা। তাজমহলের পাশেই এই সুবিশাল মসজিদটির অবস্থান। এখানে এখনো নামাজ পড়ার ব্যবস্থা চালু আছে। আমরা আগ্রা ফোর্টের সামনে চলে এলাম। এখন 4:50 মতো বেজে গেছে, আর 10 মিনিট সময় হাতে আছে। টিকিট কাটার জন্য অনেককে অলরেডি পাঠিয়ে দিছি। আশা করা যায় ভেতরে যাইতে পারবো। আর এদিকে বৃষ্টি নেমে গেছে, আবহাওয়ার বাগড়া। তারপরেও আগ্রা ফোর্টটা আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। 1475 সালে আগ্রা দুর্গ বাদালগার নামে একটি সামরিক দুর্গ ছিল, যেটি কিনা রাজপুত রাজা বাদাল সিং নির্মাণ করেছিলেন। আমরা একজন গাইড নিয়ে নিয়েছি, এখন জায়গাগুলো ঘুরতে সহজ হবে আমাদের জন্য। আর আমি যতটুকু দেখলাম উইকি থেকে, সেটা একটু আপনাদেরকে বলি। 1565 থেকে 1573 এই সময়কালের মাঝে আকবরের জন্য এই আগ্রা ফোর্টটা তৈরি করা হয়। মুঘলদের 4টা রাজধানী ছিল বলেছি, আগ্রা, তারপরে দিল্লি, তারপরে লাহোরে শিফট করা হয়, তারপরে ফতেপুর সিকরি। ঔরঙ্গজেবের সময় ডেক্কান, হায়দ্রাবাদ, সেখানেও অস্থায়ীভাবে কিছুদিন রাজধানী ছিল। আর আমরা এখন আছি আগ্রা ফোর্টে। মুঘলরা আগ্রা ফোর্টে আসার আগে সিকাওয়ার্ড নামক একটা ক্ল্যান ছিল রাজপুতদের, তারা এটাকে কন্ট্রোল করত। আর ব্রিটিশরা আগ্রা ফোর্ট যখন থেকে মানে পুরোপুরি আয়ত্তে নিয়ে নেয়, তার আগে ছিল মারাঠিরা। আগ্রা ফোর্ট প্রায় 94 একর জায়গার উপর অবস্থিত। হাঁটতে হাঁটতে দেখেন উপরের অংশে চলে এলাম। এখন উপরে হচ্ছে ফোর্টের মূল অংশ। চলেন সামনে যাই, ফোর্ট দেখি। আমাদের গাইডজি যতটুকু বললেন সেটা অনুযায়ী এই যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন, আকবর হচ্ছে এই কমপ্লেক্সটা যোধাবাইয়ের জন্য নির্মাণ করেছিলেন। এইখানে ছিল পানির ফোয়ারা, এটা হচ্ছে যোধাবাইয়ের গোসল করার জায়গা ছিল। আর ওই যে দেখেন আগায় যাচ্ছে, এদিকে বৃষ্টিও বেড়ে গেছে। এই জায়গাটা থেকে তাজমহলের একদম ক্লিয়ার ভিউ পাওয়া যায়। হিস্ট্রিটা আর একবার নাড়াচাড়া দিয়ে আসা লাগতো, কারণ জায়গাগুলো দেখছি, গাইডের কাছে শুনছি, কিন্তু রিলেট করতে করতেও যেন করতে পারছি না। আর অনেক আগে একটা মুভি দেখেছিলাম যোধা আকবর, সে যোধা আকবর সিনেমার অনেক কিছুর কথা মনে পড়ে যাচ্ছে, অনেক সিকোয়েন্সের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু পুরোপুরি রিলেট করতে পারছি না। সময় কম, না হইলে হয়তো বা বসে বসে পড়তাম আর মিলাতাম জায়গাগুলা। কিসের তাজমহল, এইখানের যে ভাইব, যে ফিল, আসলে তাজমহল তার কিছুই না। এক পাশে আকবরের সিংহাসন ছিল, এইদিকে বসতেন প্রধানমন্ত্রী, আর এই যে সভাসদদের বসার জায়গা, সবার বসার জায়গা, দিওয়ানে খাস। এরপর আমরা চলে এলাম দিওয়ানি আমে। এখানে ছিল আকবরের ময়ূর সিংহাসন,
যোধা আকবর সিনেমায় এই প্রাঙ্গণের আদলেই সেট নির্মাণ করা হয়েছিল। এই পাশে দেখেন একটা মসজিদও আছে, মসজিদে এন্ট্রি এখন রেস্ট্রিক্টেড। সম্রাট শাহজাহান অসাধারণ এই মতি মসজিদ নির্মাণ করেছিলেন। তার কন্যা জাহানারা বেগম একটু পাশেই আগ্রা জামে মসজিদ নির্মাণ করেছিলেন। এদিকে 6টা প্রায় বেজে গেছে। ভাই আমাদের এখন বের হইতে হবে। বলতে গেলে মন খারাপ নেই আগ্রা ফোর্ট থেকে বের হচ্ছি। সময় সংকট আর বাজে আবহাওয়ার জন্য যেন কিছুই জানা হলো না। আগ্রা এলে এখানকার ফেমাস মিষ্টান্ন পেঠা অবশ্যই ট্রাই করবেন। প্রথম দর্শনে এটাকে কিন্তু অনেকটা লাড্ডুর মতো মনে হতে পারে যে এটা লাড্ডু খাচ্ছেন আপনারা, কিন্তু মুখে দেওয়ার পরে আমার মনে হচ্ছে আমি জাস্ট মোরব্বা খাচ্ছি।